হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে আবারও একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। আর এই ড্রামাটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। এই ড্রামাটির নাম হলো পারফেক্ট ম্যারেজ রিভেঞ্জ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলে থাকা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো এবার বেশি না বকে গল্পটা এক্সপ্লেন করা যাক। আমরা এই সিরিয়ালটিকে দেখতে পাবো কীভাবে একটি মেয়ে তার যখন পাস্টটা ফিরে যায়, সে তার সমস্ত কিছু রিভেঞ্জ নেয়। যেহেতু তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু বিপদের ঘটনাগুলোকে সে আর ঘটাতে দিতে চায় না। সে চায় সমস্ত কিছু আবারও ঠিক করতে, এবং এই জন্যই সে রিভেঞ্জ নিতে চায় সব কিছুর ক্ষেত্রে। গল্পের প্রথমেই আমাদের নায়িকা হ্যান ইজুকে দেখানো হয়, যেখানে একজন অ্যাডাপ্টেড গার্ল ছিল। বাবা মায়ের তার বিয়েও হয়ে গেছিলো। তার সঙ্গে সঙ্গে সে খুব ভালো আঁকতেও পারতো, কিন্তু তাকে কেউ পছন্দ করতো না। সে চাইতো ফ্যামিলিকে সবসময় একসাথে থাকতে, এবং ফ্যামিলির একটা ফটোও যাতে থাকে, কিন্তু কেউ ফ্যামিলি তাদের কোনো ফটোই নেই। সবাই তাকে বরং খুব বাজে ব্যবহার করতো, এমনকি তার শাশুড়িও। সে যার জন্যই ভালো কিছু করতে পারতো, কিন্তু তার মনটা কেউ দেখতো না, বরং কোনো কিছু ভুল হলে সেটা তার চোখের সামনে তুলে ধরতো। এবং তার জন্য সে যতই ক্ষমা চাইতো, সবাই ভাবিত ও ইচ্ছে করে হয়তো ন্যাকামো করছে, কিন্তু তার ভালো মনটা কেউই দেখতে পেত না। এদিকে তার বড় এমন ছিল যে কিনা তাকে একটু ভালোও তরে বাসে না, এবং তার বরের নাম হলো সিহিয়ক, যে কিনা এমন জায়গায় কাজ করে সেটা তার শাশুড়ি একদমই খুশি নয়। তাই চাইতো তার বর যাতে আরও একটু উঁচু পদে ওঠে, কিন্তু সে বুঝে পায় না কেন এবার তার শাশুড়ি এরকম কথা বলে। এদিকে আমাদের নায়িকা হাইনি যত গিয়ে জানতে পারে যে ওর মা তো বরং ঘরে নেই, সে বরং গ্যালারিতে গেছে, আর্ট গ্যালারি, যেখানে কিনা এখন ইভেন্ট হবে, এবং তার জন্য সে আসতে গেলে কিন্তু তার ম্যানেজার আসলে কিন্তু সে বলেছে না, সে নিজে চলে যাবে। এদিকে তার মা থাকে খুবই অ্যারোগেন্ট টাইপের, যে কিনা হাইনি চোখে একদমই পছন্দ করে না, কিন্তু সে তার মাকে খুবই ভালোবাসে। এদিকে তার বড় বরং থাকে না, তার বরকে বারবার কল দিলেও সে কল রিসিভ করে না। কিন্তু এদিকে তার বর তো বরং তার বোনের বরং ভিডিও নিতে ব্যস্ত, এবং হ্যানিজোর একটি বোনও আছে যার নাম হলো ইয়োরা, যে কিনা দেখতে খুবই সুন্দর, এবং তার প্রতি যেন তার বর ফিদা থাকে। যখন আর্ট গ্যালারি ইভেন্টে সে থাকে তার বরের গাড়ি তো বরং ওখানেই, এবং অফিসেও ফোন করে জানতে পারে সে তো বরং ছুটি নিয়েছে, কিন্তু তাকে তো কিছুই জানায়নি। এটা জানতে পারে সে অবাক হয় ঠিকই, কিন্তু ভাবে হয়তো কোনো কারণ আছে। এবং আরও যখন জানতে পারে তার বর বরং অফিস থেকে রেজিগনেশন লেটার নিয়ে নিয়েছে, অর্থাৎ সে অফিস ছেড়ে দেবে, কিন্তু কেনই বা এরকম করছে সেটা অবাক হয়ে যায় হ্যাঁ নিজেও। আর এদিকে তার বর কিছু বলতে গেলে সে জানায় সে পরে শুনবে। এদিকে হ্যানি যেহেতু খুব ভালো আঁকতে পারতো, তার জন্য একটু আঁকা এঁকে আনে পুরো ফ্যামিলি, যেহেতু তাদের এরকম কোনোই ফটো নেই, এবং এঁকে আনলে তার মাকে দেখালে কিন্তু তার মা ভালো বলার বদলে বরং বলতে থাকে এটা পুরনো ফ্যাশনে হয়ে গেছে, এটাকে বাইরে রেখে দেওয়া ভালো। কিন্তু তার মনটা একটুও দেখে না সে যত কষ্ট করে এঁকেছে, বরং তাকে আরও দুঃসাই করতে থাকে, এবং এটা তার নিয়ে তার ছোটো মেয়ে অর্থাৎ ইয়োরাও হাসাহাসি করতে থাকে, যেটা একদমই তার ভালো লাগে না ইয়োজের, এবং খুব কষ্ট পেতে থাকে। কিন্তু তখনই একটি মহিলা এসে বলে এটা তো খুবই সুন্দর এঁকেছে, পুরো অবিকল যেন। এদিকে এরকম যখন মেয়ের প্রশংসা শোনে সেটা শুনে তো রেগে যেতে থাকে মিসলি। এদিকে আমরা দেখতে পাই যেহেতু তার আঁকা ছবির মধ্যে কিছুটা লেগে যায়, সেটা যখন তার থুতু দিয়ে তুলতে যায়, কিন্তু তখনই সেখানে আমাদের মেন নায়কের এন্ট্রি হয়, যার নাম হলো ডোগিউ, যে তেজা ফ্যামিলির ছোট ছেলে। তাকে দেখতেও যেমন সুন্দর, তার অ্যাটিটিউডও খুব সুন্দর, কিন্তু তাকে দেখে সে বলে যে এই আঁকাটা ফেক, যতই তুমি আঁকো, কিন্তু এটা দেখে মোটেও মনে হয় না সত্যি। এদিকে ততক্ষণে তার বোনও এসে যায়। এদিকে তার বোন এমন কিছু কথা বলে যার জন্য খুব কষ্ট ফিল করে ইয়োরা, কারণ তার একদমই ভালো লাগছে না। এদিকে মনে করতে থাকে কীভাবে সে বরং তার বরকে প্রপোজ করেছিল, কিন্তু তার বর তো কিছুই বলে না, সবসময় যেটা তার বোনের হয়ে কথা বলে। এদিকে তার বোন তার সামনে যখন তার বরকে জড়িয়ে ধরে, এটা দেখে তো তার রাগ হয়, কিন্তু কিছু বলতে পারে না। এদিকে এটা যখন নায়ক দেখতে থাকে, সে তো বরং নায়িকার দিকে তাকালো, কিন্তু সে ওখান থেকে চলে যায়। এদিকে যখন সে মুখে চোখে জল দিয়ে বাইরে বেরোয় ইয়োজো, তখন দেখা যায় বাইরে ডোগিউক দাঁড়িয়েছে। তখন জিজ্ঞেস করে বলে তার গ্র্যান্ডমাদার একটু অসুস্থতায় যাবে, কিন্তু তখনই সেখানে তার হাতটা ধরে নেয় আমাদের নায়ক, আর বলতে থাকে তুমি সবার হয়ে কেন এবার তুমি সরি বলতে চাও? তারা তোমার সামনে এরকম বাজে ব্যবহার করে, তোমাকে চোখেও দেখতে পাও না, না দেখেও দেখতে চাও না। কিন্তু এই কথাই কী বলবে বুঝে পায় না, শুধু এটুকু বলে আমরা তো একটা ফ্যামিলি, কিন্তু যে ফ্যামিলি তোমার ভালোবাসে না সেই ফ্যামিলি হওয়া আর না হওয়া সমান। এদিকে আর্ট গ্যালারি বিক্রি হওয়া শুরু হয়ে যায় 8 কিলো, কিন্তু তখন একজন মহিলা একটা
খুব বেশি দামে কিনে নেয় এবং তখন সেটা যখন কিনে নেওয়ার পর সে বরং মিস লিকে চর মারে বলতে থাকে এটা একটা পুরনো পেন্টিং যেটা কপি করা হয়েছে আসলটা বাদ দিয়ে। আর বলতে থাকে তখন মিস লি জানায় যে এটা আমার বড় মেয়ে করেছে এবং সেটা ইয়োজোর নামে দোষ দিয়ে দেয় এবং সব মিডিয়ারাও ছুটে আসে, এমনকি ম্যানেজার কিমো বলতে থাকে সেই করেছে। আর তাকে যে খাম আনতে বলা হয়েছে সেটা সে জানতো না যে সে ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলার জন্য এমনি করা হয়েছে। এবং এটা যখন ইয়োরা জানতে পারে তখন সে খুবই কষ্ট পায়, বলতে থাকে কী করে এমনি করলো। কিন্তু তার বড় বলতে থাকে যে ইয়োজোকে আমি চিনি, সে এরকম করতে পারে না। আর এদিকে পিছন থেকে যখন ইয়োজো সব কথা শুনে নেয় তো তাকে তো বরং ডিভোর্স দিচ্ছে আর তাকে সে পছন্দ করে না, বরং তার বোনের কাছাকাছি থাকার জন্য সে বিয়েটা করেছিল তার সাথে। এটা যখন জানতে পারে তার মাথা যেন খারাপ হয়ে যায়। একদিকে তার মা সব দোষ নিতে বলছে তারপর আবার তার বর তাকে ছেড়ে দিচ্ছে, সে কী করবে বুঝে পায় না। না তার কোনো ফ্যামিলি আছে না এখন তার কোনো স্বামী আছে, কেউই তাকে এখন চায় না। সে কী করবে না বুঝে পেরে বরং ওখান থেকে চলে যায়। কিন্তু তার মা তো বারবার তাকে কল দেয় আর বলতে থাকে সে যাতে মিডিয়ার কাছে এসে ধরা দিয়ে দেয় এবং তার জন্য সে লয়ারও পাঠাবে, তাকে ছাড়িয়েও আনবে, কিন্তু একটু যাতে তার কাছে চলে আসে। কিন্তু ইয়োজো তো ফোনে কিছুই বলে না, সে বরং খুবই কাঁদতে থাকে। আর ওই অবস্থায় গাড়ি চালাতে থাকলে তখনই দুটো গাড়ির সাথে ঠক্কর লাগে এবং যেখানে কিনা হ্যানেজোর গাড়ি এবং আয়োজনের গাড়ি থাকে, যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুব বাজেভাবে। তার বাঁচানোর জন্য তার খুবই কঠিন হয়ে পড়ে, ডাক্তাররা শত চেষ্টা করে কিন্তু তার যেন অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তার রক্ত খুব বেরিয়ে গেছিলো। এবং তাকে দেখতে তার পরিবার আসে, পরিবার বলা যায় না ঠিকই কিন্তু সে যেহেতু পরিবার মানে। এদিকে আমরা দেখতে পাই তার মা তার কাছে আসে আর সত্যি কথাগুলো সব বলে যে সে তাকে কোনোদিনও ভালোবাসেনি যখন থেকে তাকে অ্যাডাপ্ট করেছে। তার কারণ হলো সে এতটা ভালো সেজে থাকতো, এমন ভান করতো যেন সে কিছুই চায় না, কিন্তু তার মধ্যে লোভ অতীব ভর্তি। এর জন্যই সে তাকে একদমই পছন্দ করতো না ছোটোবেলা থেকে, যার জন্য সে সব কিছুই তাকে দূরে রেখে দিয়েছে, এমনকি তাকে ভালো ঘরও দেয়নি, ভালো ফার্নিচারও দেয়নি, সব তার মেয়ের জন্য দিয়েছে। তার জন্য সে বরং হ্যানিজোকে বলে তুমি যদি পরের জন্য কোনো দিনে জন্ম তাহলে এত ভালো হয় কোনো দিনে জন্ম না, কারণ তুমি তাহলে টিকতে পারবে না কিন্তু। এবং এই কথাটাই যেন হ্যানিজো অসুস্থ থাকলেও তার কানে বারবার লাগতে থাকে। সে তো ইচ্ছে করে ভালো হতে চায়নি, কারণ তাকে বলা হয়েছিল যেখানে অনাথ আশ্রমে থাকতো যে তোমাকে ভালো থাকতে হবে, কারণ যারা তোমাকে অ্যাডাপ্ট করতে এসে তারা খুব ভালো, তার জন্য সে খুব ভালো সেজে থাকতো। কিন্তু এত ভালো সেজে থাকাও যে মানুষের কাছে দোষ হয়ে যাবে সেটাও কখনো বুঝতে পারিনি। এদিকে মায়ের এরকম বিহেভিয়ার যে যখন শুনতে পায় তখন তো আরও বেশি কষ্ট পেতে থাকে। হয়তো মুখে কিছু বলতে পারছে না কিন্তু কান দিয়ে সব কিছুই সে শুনতে পাচ্ছে। তার জন্য সে ভগবানের কাছে বারবার চাইছিল যে যখনই তাকে জন্ম দেয় যাতে সে আবারও যাতে তার এই জীবনটা পায় এবং এই জীবনটা যদি আবার সে ফিরে পায় সে সমস্ত কিছু প্রতিশোধ নেবে এবং তার মাকে এমনকি তার বোনকে যারা যারা তার সাথে এরকম করেছে কাউকে সে ছাড়বে না। এদিকে হ্যানিজোর অবস্থা যখন খুবই খারাপ তখনই তার মা বাইরে এসে সবার কাছে বলে যে আমার মেয়ে এরকম কাজ করবে আমি বুঝতে পারিনি যে এরকম খারাপভাবে করবে, তার জন্য আমি সবার কাছে খুবই দুঃখিত। এদিকে তার মেয়ে মারা যাচ্ছে কিন্তু মিডিয়ার কাছে সে ভুল কথা বলতে তবুও ছাড়ছে না। সবার আগে নিজের রেপুটেশন আগে, নিজের মেয়ে না, যদিও সে তার নিজের মেয়ে না। এদিকে হ্যানিজো এরকম অবস্থা যখন তার শাশুড়িরা শুনে তাকেও নিয়ে সবাই গসিপ করতে থাকে, এমনকি পৃথিবীর সবাই গসিপ করতে থাকে তাকে নিয়ে যে এরকম একটা মেয়ে কী করে বা হতে পারে। এবং হ্যানিজো নিজের শেষ নিঃশ্বাসটাও তরি ত্যাগ করে দেয় এবং এটুকুই ভাবছিল তার যাতে আরেকটি জন্ম হয় যেখানে কিনে সে সব কিছু প্রতিশোধ নেবে। আসলে হ্যানিজো একটু চুপচাপ প্রকৃতির ছিল, সে কোনো কিছু ব্যাকে বলতে পারতো না ঘুরিয়ে। এদিকে আমরা দেখতে পাই যে সে যখন চোখ খুলে দেখে সে তো বরং 1 বছর আগে ফিরে এসেছে এবং ক্যালেন্ডারে যখন দেখে এটা 2022 সে তো অবাক হয়ে যায় এবং সে পিছলে জন্ম অর্থাৎ পাস্টের কথা মনে করতে থাকে, যেখানে তার মা বলেছিল যে তুমি যখন জন্মাবে এত ভালো মোটেও হবে না, তাহলে তুমি টিকতে পারবে না, এবং সেই কথাই যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই জন্য সে এই জন্মে কোনো মতেই কারো কাছে ভালো সাজবে না এবং সে ভুলগুলো যা করেছে সেটা ঠিক সূত্র নেবে এবং সব কিছুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এবং হ্যানিজোর প্রতিশোধ নেওয়াটা প্রথম শুরু করে তার বিয়ে ব্রেকআপ থেকে। সে বরং সিহিয়কের সাথে ব্রেকআপ করে দেয় বিয়েটা এবং সে সিহিয়ককে বলে যে আমি তোমাকে বিয়ে করব না, এবং এই বলে হাসতে হাসতে বেরিয়ে গেলে কিন্তু সিহিয়ক তো বুঝে পায় না হঠাৎ এরকম করলে কেন। এই কথাই সে জানিয়ে দেয় তুমি তো আমার ভালোবাসো না, তুমি বরং আমার বোনের কাছাকাছি আসার জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে। এটাই শুনে তো সিহিয়ক কিছুটা অবাক হয়ে যায়,
কিন্তু মুখে কিছু বলে না। সে না চাইলেও কিন্তু নায়িকা তো ভালো মতোই জানে যে সে এই জন্যই তার সাথে বিয়ে করছিল, তার জন্য সে কোনো কথা শুনে না সিওকে এবং ওখান থেকে বরং চলে যায়। কিন্তু সিওক তো এই কথা শোনার মাত্রই হ্যানেজের কাছ থেকে সে তো খুব অবাক হয়ে যায় এবং নিজে বুঝতে পারে না সে কী করবে, যে হ্যানেজে এইসব কথা কী করে জেনে গেল। এদিকে সিওকে ফোন মা জানায় যে আমি কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি বিয়ের জন্য। এই কথা বলতে থাকলে সে তো রেগে যায় এবং তার মাকে সে কী বলবে বুঝে পায় না। এদিকে আমরা হ্যানিজোকে দেখতে পাই যেখানে তার মাকে এসে জানিয়ে দেয় সে কিন্তু বিয়ে করবে না, কিন্তু তার মা তো কোনো কথাই শুনতে চায় না। এই কথাই সে বলে তুমি কি শুনতে পাচ্ছ না, শুনতে চাইছো না। কিন্তু তার মা বুঝতে পারে না হঠাৎ এরকম বিয়ে তার কোথা থেকে এলো। সে তো কোনো কথা তার উত্তরেই বলতো না, সে হঠাৎ এরকমভাবে কথা বলছে কেন। এদিকে সিহাক ওখানে চলে এলে তখন সে সবার সামনে জানিয়ে দেয় তোমাকে আমি বলেছি বিয়ে করব না, তাহলে বিয়ে পিছনে কোনো মানেই হয় না। আমি চাই না কোনো কাউকে বিয়ে করতে এমন যে কিনা আমাকে ভালোবাসে না, বরং স্বার্থের জন্য বিয়ে করতে চায়। সিওক হাঁটু গা দিয়ে নিজে ক্ষমা চাইতে গেল কিন্তু ইজো কোনো কথাই শোনে না, সে বরং ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই ইরা তো বরং নায়কের সাথে বিয়ে করার জন্য ব্যস্ত। সে চায় ডোকিওর সাথে বিয়ে করবে যেখানে কিনা নিজেই সংসার করবে এবং তাদের বাচ্চা হবে, এমনকি সে একজন বড় ফ্যামিলির যেহেতু ছেলে, তার অনেক টাকা। কিন্তু হ্যানেজো এটা কোনো মতেই হতে দেবে না। যেভাবে পাঁচটা তার বিয়েটা সে ভেঙে দিয়েছিল তার জন্যই সব কিছু ঘটেছিল, তার জন্য সে এবার প্রতিশোধ নিয়েই যাবে। তার জন্য তার একমাত্র বান্ধবী তার কাছে এসে সব কিছু সে খোঁজ নেয় ডোগিওকের ব্যাপারে, যার মা তার ফ্যামিলি কীরকম, তার ফ্যামিলির বাবা মা কীরকম এবং তাদের ফ্যামিলি কতটা বড় সব কিছু সে জানতে পারে। তাতে তাদের ফ্যামিলি খুবই বড়, তেজা ফ্যামিলি, এমনকি তাদের বিজনেসও অনেক দূরে সরিয়ে আছে। যেটা শুনে সে তো অবাক হয়ে যায় এবং তাদের দুই ছেলে বড় এবং ছোট ছেলেই হচ্ছে এই ডোগিওক, যে কিনা দেখতেও খুব সুন্দর এমনকি কাজেও খুব ভালো, একটু অ্যারেগন্ট হলেও কিন্তু তার মধ্যে কিন্তু গুণ আছে খুব ভালো। সে তার বান্ধবীকে জানা যেতে তার জন্য সে একটা ব্লাইন্ড ডেট ঠিক করে যেখানে ডোগিওককে সে বিয়ে করবে। এটা শোনার মাত্র সে তো অবাক হয়ে যায় এবং সেটা ঠিকও করে নেয়। এদিকে ডোগিওক যখন সে দেখতে পায় যে হ্যানেজোকে, সে তো অবাক হয়ে যায়, যেন অবাক দৃষ্টিতেই তার দিকে তাকিয়েছিল, যেন তাকে সে কতদিন দেখেনি বা অনেক দিন বাদে সে যেন তার মুখটা দেখতে পাচ্ছে। এদিকে তাকে বিয়ে করার কথা জানালে সে তো অবাক হয়ে যায়, কিন্তু সে বলে যে এটা বিজনেসের জন্য। কিন্তু ইয়োরা সেখানে চলে আসে এবং ডোগিওক এবং তার দিদিকে যখন একসাথে কথা বলতে থাকে সে তো অবাক হয়ে যায় এবং দুজন মিলে যখন ঘরের চাবি নিয়ে বরং চলে যায় হোটেলে, তখন এটা শুনে তো আরও বেশি অবাক হয়ে যায় কী করে একটা রাতের মধ্যে দুজনকে এতটা চিনে ফেলবে এবং যে কিনা দুজনে একসাথে রাত কাটাতে যাচ্ছে। যেটা শোনার পর সে তো আর থেমে থাকতে পারে না। এদিকে হিয়ক যখন এসে বলে তার মাকে যে তাদের বিয়ে পোস্টপন্ড হয়ে গেছে এবং সে এখন বিয়ে করতে চাইছেও না ওই মেয়েটি, সেটা শুনে তো তার মা খুবই অবাক হয়ে যায় যে এত বড় অপরচুনিটি সে কী করেই বা খই দিতে পারে। এদিকে সিওক ওখানে চলে আসে, তখন তাকে থেকে ইয়োরা বলতে পারে তুমি কী করে বা তার উপর বিশ্বাস করছো, একটা ছেলে মেয়ে যখন দুজন হোটেলের রুমে যায় তারা কি করতে পারে তুমি জানো না। কিন্তু এটা শুনে কী বলবে সিওক বুঝতে পারে না, কিন্তু এটুকু তার বিশ্বাস ছিল যে হ্যানেজো কিছু করতে পারে না। এদিকে হ্যানেজো ঘর চলে আসে ঠিকই রুমের মধ্যে, কিন্তু তার জন্য একটু অকওয়ার্ড ফিল হয়, সে কী করবে বুঝেও পায় না, তার জন্য সে নিজেই বুঝতে পারে না কী করবে, এমনকি ডোগিওকে বুঝতে পারে না। এদিকে আমরা ইয়োরাকে দেখতে পাই যে কিনা খুব চিন্তা করছিল যে তার দিদি কী বা করছে, কেনই বা হঠাৎ ডোগিওকের কাছে গেল, কেনই বা তার জীবনটা সে নষ্ট করছে। কিন্তু সে তো জানে না যে পাঁচটা তার দিদির জীবন সেই নষ্ট করেছে। এদিকে আমরা দেখতে পাই যে হ্যানেজো এবং ডোগিওক দুজনেই ড্রিঙ্ক করে। হ্যানেজো তো প্রচণ্ড ড্রিঙ্ক করে এবং ড্রিঙ্ক করে মানে সব কথা বাইরে বলে দেয়, আর সমস্ত কষ্ট সে বরং ডোগিওকের সামনে উজাড় করে দেয়। এদিকে ডোগিওক বুঝতে পারে যে তার মনে খুবই কষ্ট, তার জন্য সে তাকে নিজের কাছে টেনে নেয় এবং তার কাছে টেনে নিয়ে তার চুলটাকে বরং বেঁধে দেয়। সে তার দিকে যে তাকিয়ে যেন আলাদাই কিছু ভাবছিল। হ্যাঁ, নিজে তো সব কিছু বলে দেয় যে সে একজন অ্যাডাপ্টেড গার্ল, তাকে তারা কেউ ভালোবাসে না, বরং সে অনেক কষ্টে আছে। এটা শোনার মাত্রই যেন তারও একটু কষ্ট হয়। এদিকে হ্যানি যখন চোখ খোলে তখন দেখা যায় ও বরং একটু কোথাও শুয়ে আছে রুমের মধ্যে এবং পাশে দেখা যায় বরং ডোগিওক। এটা দেখে তো বরং অবাক হয়ে যায় এবং ছিটকে তাড়াতাড়ি উঠে পড়ে। এদিকে এটুকু ভাবতে থাকে সে দেখতে এতটাও খারাপ নয়, ঘুমের মধ্যেও তাকে খুবই সুন্দর লাগে, কিন্তু তার খুব অকওয়ার্ড ফিলিং হচ্ছিলো এরকম একটা ছেলের সাথে রাত কাটানো, তার জন্য সে তাড়াতাড়ি সকালে চলে যায় এবং ডোগিওকে বরং টাকা দিয়ে যায় আর বলে থাকে যে সে আবার তাকে ফোন করবে পরে, কিন্তু তার আগে যেন তার সে ব্রেকফাস্ট করে নেয়। কিন্তু সে বেরিয়ে এলে সিওক সামনে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে সে কী করতেই বা ওখানে গেছিলো,
কিন্তু এই কথা দেওয়ার মতো উত্তর কেনই বা দিতে যাবে হ্যানিজো? তার নিজের ব্যাপার সে কি করবে না করবে। এদিকে বাড়িতে ফিরে এলে তার মা তো তার উপর খুব চোটপাট করতে থাকে যে কী করে বা বোনের বরের সাথে যা বিয়ে হবে তার সাথে সে এরকম করতে পারে, একটা রাতের মধ্যে এমন কি হয়ে গেল দুজনের মধ্যে। এদিকে ওরা এসে জানিয়ে দেয় যে যেখানে কিনা তার বিয়েটা দিতে গেছিলো তার দিদিটা বরং বিয়েটা নিজেই ভেঙেছে। এই কথা যখন বলে তার মা তো খুবই রেগে যাচ্ছে, কেন এবার সে তার নিজের বিয়ে ভেঙেছে এবং বোনের সাথে যার বিয়ে হবে তার সাথে সে রাত কাটিয়েছে, তার জন্য সে শাস্তি হিসেবে তাকে বরং ঘরে আটকে দেয়। এবং হ্যানিজো সে ছোটোবেলার কথা মনে করতে থাকে, যখনই সে কোনো একটা দোষ করে ফেলতো ছোটোবেলাতেও এবং তাকে আটকে দিত এভাবে, এমনকি বড় বেড়াতো যে কিনা খুব কাঁদলেও কিন্তু তাকে বরং দরজা খুলে দিত না, তাকে এভাবেই অত্যাচার করা হতো। তাকে অ্যাডাপ্ট ঠিক করে এনেছে ঠিকই, কিন্তু তাকে কোনোভাবে ভালোবাসা দেওয়া হয়নি, যার জন্য সে এরকম কষ্ট পেয়েছে এতদিন। কিন্তু এভাবে সে আর কষ্ট পাবে না, সে নিজের অতীতকে বরং ভালো করে ছাড়বে। তার জন্য সে বরং তেজা গ্রুপের সমস্ত কিছু দেখতে থাকে এবং কি ডোগিওকে সমস্ত কিছু দেখতে থাকে এবং তার বান্ধবীকে জানে সে কি ফটোগুলো লিক করেছে কিনা, যে কিনা একসাথে ফটো তোলা হয়েছিল। এদিকে আমরা দেখতে থাকি যে ম্যানেজার কিম বরং তার ওষুধ নিয়ে আসে হ্যানিজো এবং হ্যানিজো ওষুধটা খেয়ে নেয়, কিন্তু ম্যানেজার কিম চলে গেলে সেই ওষুধটা বরং সে আটকে রেখে দেয়। সে যেহেতু সে মনে করে যে ওষুধটা হয়তো তাকে মেরে ফেলতে পারে, কারণ সে এইবারে কাউকেই বিশ্বাস করে না। আমরা যখনই কারোর উপর থেকে বিশ্বাস ভেঙে যায় আমরা কোনোদিনই আর তার আবার বিশ্বাস করতে পারি না, এটাই হ্যানিজোর সাথে হয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে খুবই মনমরা এবং অন্যমনস্ক হয়ে থাকে ডোগিও। সে বুঝতে পারে না যে একটা রাত কাটানোর পরে চলে যাওয়ার পরে একটা ফোনও মানুষও করে না, কী করেই বা হতে পারে। সে কি তার সাথে কথা বলবে না? সে কি কোনো ভুল করেছে? এদিকে ডোগিওকে মাথা খুবই চিন্তিত থাকে যে তার ছেলে কি করবে এরকম কাজ করতে পারে এবং একটা মেয়ের সাথে এত তাড়াতাড়ি কী করে মিশে যেতে পারে। এদিকে হ্যানিজো কী করবে বুঝে না পেরে এবং বাইরে থেকে সে কারোর থেকে ফোন যায় এবং ফোন যে ডোগিওকে বরং ফোনে জানায় সে যদি তার কাছে আসতে পারে বরং কারণ তাকে লক করে দেওয়া হয়েছে। এদিকে তার মা তো খুবই রেগে থেকে ডোগিওকে, সে চায় না ওরকম কোনো মেয়ের সাথে বরং জড়িয়ে পড়ুক যে মেয়ে কিনা অ্যাডাপ্টেড, যার কোনো নিজস্ব কোনো পরিচয় নেই, কিন্তু ডোগিও তো তাকেই পছন্দ করে এবং তাকেই বিয়ে করবে। এদিকে যখন হ্যানিজোর কল আসে এটা শোনার মধ্যে ডোগিও একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে ডোগিও বেরিয়ে গেলে ডোগিওকে গ্র্যান্ডমাটা বলতে থাকে যে আমি এরকম কোনো দিন দেখিনি ডোগিওকে মধ্যে, যে এতটা চঞ্চল এবং যার জন্য কিনা এতটা সে ব্যতিব্যস্ত হয়ে উঠবে। এইদিকে আমরা দেখতে পাই যে দরজা খোলে বরং মিসলি ভেতরে যখন ঢুকে অর্থাৎ হ্যানিজোর মা তখন ঢুকে বরং তাকে উল্টো পাল্টা বলতে থাকে যে তোমাকে তো অ্যাডাপ্ট করা হয়েছিল কিন্তু তাও সত্ত্বেও তোমার এরকম বিহেভিয়ার, যার কিনা নিজের মায়ের ঠিক নেই সে নিজেই বা কী করে ঠিক হবে। এবং আরও উল্টোপাল্টা বলতে থাকলে তখনই সেখানে ডোগিও চলে আসে এবং সেখানে সে বরং হ্যানিজোকে নিয়ে চলে যায় আর বলতে থাকে আমি তাকে ভালো মতো দেখতে পারবো। এটা দেখা মাত্রই তো ইয়োরা এবং তার মা দুজনেই বরং জেলাস ফিল করতে থাকে। এদিকে তখন পরিবারের সবার সাথে কথা বলতে থাকলে ডোগিও, তখন তো তার বাবা জানায় যে তুমি তো আমার মেয়ে ইয়োরাকে বিয়ে করবে, কিন্তু সে এই কথায় সে নাকচ করে জানিয়ে দিয়েছে না, সে বরং ইয়োজোকে বিয়ে করবে। আমি ইয়োজোকে বরং একদিন আগেই দেখেছি কিন্তু আমি তাকেই বিয়ে করব। এদিকে যখন ইয়োজো যখন নার্ভাস ফিল করছিল তার হাতে হাত রেখে বরং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ডোগিও, সে সবসময় চায় সে তার পাশে থাকতে পারে। এদিকে তাকে নিয়ে বরং চলে যাওয়ার আগে ইয়োজো তার মোবাইলটা তার মার কাছ থেকে নিয়ে যায়। ডোগিও আরও জানিয়ে দেয় যে নিজের মেয়ের মোবাইল কী করে বা নিয়ে নিতে পারে, এটা আবার কী ধরনের ব্যবহার। কিন্তু তার মা তো খুবই রেগেছিল সে কীভাবে তার মেয়ের জীবনটাটা ইয়োরার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিচ্ছে, তার কাছ থেকে তো সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে ছাড়বেই। অপর আমরা দেখতে পাই যে তারা দুজন অর্থাৎ ডোগিও এবং ইয়োজো মিলে খেতে চায়, কিন্তু ইয়োজো তো খেতে পায় না, সে যেন হাত পা কাঁপছিল তার খেতে গিয়ে। এদিকে সে বলেছে সে এরকম খাবার খায় না, সে বরং ইনস্ট্যান্ট কিছু খায়। এদিকে ইনস্ট্যান্ট খাবার দিলেও সে তো খেতে পারে না, তার বরং বমি চলে আসে। কিন্তু এই কথায় যখন জানতে চায় যে ডোগিও কী বা তার হয়েছে, সে এই কথায় জানায় যে তার ফ্যামিলিতে একজন তাকে বিষ খাওয়াতে গিয়েছিল তার খাবারে, কিন্তু সে তাকে খুবই ভালোবাসতো, কিন্তু কেনই বা তার সাথে এরকম করলো বা কেই বা আসলে এরকম করেছে আমি জানি না, কিন্তু তো আমি চাই যে আমার সাথে যা যা ঘটেছে আমি সব কিছুর প্রতিশোধ নিতে চাই। এবং এই কথা শোনার মতোই ডোগিও বলে ওঠে যে আমি তো এরকম একজনকেই চাই যার কিনা জীবনে কোনো উদ্দেশ্য আছে। এবং তারপরে সে তার ফুল হিসেবে তার হাতে আংটি মতো করে পরিয়ে দেয়, যেটা হঠাৎ সে মনস্থ হয়ে গেছে তার জন্য কোনো কিছু প্রিপেয়ার করা হয়নি।
এদিকে দুজন দুজনকে এই কিসের মাধ্যমে আলিঙ্গন করে নেয় এবং ডোগিওকা তাকে খুব কাছে জড়িয়ে টেনে নেয় এবং এভাবেই আমাদের এপিসোডটি শেষ হচ্ছে বন্ধুরা। আমরা পরের এপিসোডে দেখতে পাবো কীভাবে যে জিও নিজের প্রতিশোধ নিচ্ছে এবং কী করে তার নিজের অতীত সমস্ত কিছু ঠিক করে নেবে সে। বন্ধুরা এই পরের এপিসোডগুলো কী হলো জানতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা, আবার দেখা হচ্ছে বন্ধুরা।